ক্লাস 11-এর ভর্তির ফর্ম ফিল আপ কীভাবে করবে? তুমি যে স্কুলেই ভর্তি হও না কেন, নিজের স্কুলেই ভর্তি হও কিংবা নিজের স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি হও, সেটা তুমি সায়েন্স নিয়ে পড়ো কিংবা আর্টস নিয়ে পড়ো কিংবা কমার্স নিয়ে পড়ো, সবেরই ফর্ম ফিল আপ তোমাকে আমি বুঝিয়ে দেবো। তুমি যে স্ট্রিম নিয়েই পড়ো, যদিও তুমি দেখতে পাচ্ছ এখানে ক্লাস 11-এ সায়েন্সের ফর্মটাই ফিল আপ করা আছে আমার কাছে, এছাড়াও কমার্সেরও ফর্ম ফিল আপ করা আছে, আর্টসেরও ফর্ম ফিল আপ করা আছে, বা একই ফর্ম যে সমস্ত স্কুলে দেওয়া হয়েছে সায়েন্স কমার্স আর্টস, সেই সমস্ত স্কুলের জন্যও তোমার কি আছে না ফর্মটা ফিল আপ করে দেবো। কীভাবে ফিল আপ করতে হয়, সঠিকভাবে ফর্ম ফিল আপ না করতে পারলে তোমার নাম আসবে না, ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং সঠিকভাবে ফর্ম ফিল আপ শিখে নাও। এছাড়াও কিছু তথ্য যদি ভুল দিয়ে ফেলো, পরে ভবিষ্যতে স্কলারশিপ তুমি পাবে না। তাই অবশ্যই ফর্ম ফিল আপটা গুরুত্বপূর্ণ। কী কী এর সঙ্গে অ্যাটাচ করতে হবে সেটাও জানিয়ে দেবো। দেখো কি বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম। কী হচ্ছে? অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাডমিশান ক্লাস 11, সায়েন্স গ্রুপ হতে পারে, আর্টস গ্রুপ হতে পারে কিংবা কী হতে পারে কমার্স গ্রুপ হতে পারে, যে কোনো গ্রুপের জন্য ফর্ম ফিল আপটা তোমার কাজে লাগবে। চলো আমরা দেখে নিই ডিটেলস কীভাবে ফিল আপ করবো। প্রথমেই তোমাদের জানিয়ে রাখি যে ফর্মের দেখবে ডান দিকের কোণে একটা এরকম বক্স কাটা থাকবে, সেখানে লেখা থাকবে স্ট্যাম্প সাইজ ফটো কিংবা লেখা থাকবে পাসপোর্ট সাইজ ফটো। যে সাইজ চাইবে সেই সাইজের ফটো তুমি দোকানে যাবে, গিয়ে বলবে আমাকে স্ট্যাম্প সাইজের ফটো একটা বানিয়ে দিন, কালার ফটো, কিন্তু স্ট্যাম্প সাইজ ফটো কালার ফটো তুমি কী করবে আঠা দিয়ে এই অংশে কী করবে চিপকে দেবে। এবার তোমার যদি মনে হয় পাসপোর্ট সাইজ চেয়েছে দেখে নেবে, তাহলে পাসপোর্ট সাইজ ফটো তুমি সেখানে আঠা দিয়ে চিপকে দেবে, কিন্তু কোনো মতেই তুমি সেখানে স্ট্যাপলার করবে না। আমরা এখন সমস্ত কাজ স্ট্যাপলার করে ফেলি না, পিন আপ করে ফেলি, পিন আপ বা স্ট্যাপলার করবে না। আশা করছি যেখানে ফটো দিতে হবে সেই ব্যাপারটা বুঝিয়ে দিলাম। এবার চলে আসি ডিটেলস ফিল আপটা। দেখো যে কোনো স্কুলের ক্লাস 11-এ ভর্তির জন্য ফর্মের প্রথমে যে কলামটা লেখা থাকবে, 1 নম্বর কলামে লেখা থাকবে নেম অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ ছাত্রের নাম, যে ছাত্র ভর্তি হতে চাইছে বা ছাত্রী হতে চাইছে তার নাম, ফুল নাম লিখতে হবে কিসে না ইন ব্লক লেটার্স, অর্থাৎ এখানে তারপরে যে ডট 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 দেওয়া আছে এই জায়গাটা তুমি লিখবে। কেমন করে লিখবে? দেখো আমার নাম যেমন সুব্রত মাঝি, আমি কিভাবে লিখবো সেটা দেখিয়ে দিই। তুমি তোমার নামটা লিখবে, তোমার যে অ্যাডমিট কার্ড আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে কিংবা মার্কশিট আছে, সেখান থেকে দেখে দেখে লিখবে, এরকমভাবে লিখবে। আমার নাম ধরো সুব্রত মাঝি, আমি লিখলাম SUBRATA। এবার নাম আর টাইটেলের মাঝখানে কী হচ্ছে একটু গ্যাপ দেবো, দিয়ে লিখলাম ধরো MAJHI। তোমার নামে যদি কুমার থাকে তাহলে লিখবে সুব্রত, একটু গ্যাপ, কুমার একটু গ্যাপ, টাইটেলটা লিখে দেবে পরিষ্কার। তারপরে দেখো 2 নম্বর কলামের মধ্যে থাকবে কি না তোমার যে গার্জেন্স আছে, তোমার ফাদার্স নেম, তোমার মাদার্স নেম, কী আছে ফাদার্স নেম, মাদার্স নেম এবং অ্যাড্রেস থাকবে। এই তিনটে কীভাবে লিখবে দেখিয়ে দিই। অনেকের প্রশ্ন, স্যার ফাদার্স নেমের ক্ষেত্রেও কি ক্যাপিটাল বা ব্লক লেটারে লিখবো, মাদার্স নেমও কি ব্লক লেটারে লিখবো, অ্যাড্রেসও কি ব্লক লেটারে লিখবো? আমি বলবো ব্লক লেটারে লিখলে কি সুবিধা, ব্লক লেটারে লিখলে সুবিধা হচ্ছে পরিষ্কার বোঝা যায়, ঠিক আছে? তাই তুমি ব্লক লেটারেই লিখবে। যদি তুমি ছোটো হাতেরও লেখো তাতেও চলবে, তাহলে তোমাকে সুন্দর করে লিখতে হবে যেন ইটা ই বোঝা যায়, এফটা এফ বোঝা যায়, তোমার যে লেটারগুলো লিখছো সেগুলো যেন স্পষ্ট বোঝা যায়। চলো ফাদার্স নেমটা কীভাবে লিখবে আমি দেখিয়ে দিই। দেখো ফাদার্স নেম সে জায়গায় যে ডটটা দেওয়া আছে এই ডটের ওপরে তুমি কি লিখবে, ধরো আমার বাবার নাম হচ্ছে আরুষ মাঝি, তাহলে আমি লিখলাম ঠিক আছে, ক্যাপিটালি লিখবো RUSH, আরুষ মাঝি, ধরো লিখলাম MAJHI। আরুষ এবং মাঝির মাঝখানে একটু গ্যাপ দেবো, কুমার থাকলে আরুষ গ্যাপ কুমার গ্যাপ মাঝি। মাদার্স নেমের ক্ষেত্রে তাই লিখবো, ধরো তো মাদার নেমস লেখা আছে, ধরো আমার মায়ের নাম ধরো বাসন্তী, লিখলাম BASANTI, বাসন্তী গ্যাপ টাইটেলটা লিখে দিলে, ঠিক আছে? অ্যাড্রেসের ক্ষেত্রে কিভাবে ফিল আপ করবে চলো দেখে নিই। অ্যাড্রেসের ক্ষেত্রে তুমি কি করবে, তোমার আধার কার্ডটা দেখে ফিল আপ করবে। তোমার আধার কার্ডে যেমন লেখা আছে, ধরো কারো গ্রামে বাস করো তাহলে লেখা আছে VILL ভিল, ঠিক আছে বলে তা লিখে দিলে। তারপর ধরো পোস্ট অফিস আছে PO পোস্ট, তারপর ডেট লিখে দিলে, তারপরে কমা দিলে, দিয়ে ধরো তোমার লেখা আছে পুলিশ স্টেশন লিখে দিলে বা সাব ডিভিশন লিখে দিলে, তারপর লেখা আছে ডিস্ট্রিক্ট DIST ডিস্ট লিখে দিলে, এবং পিন কোডটা দিতে ভুলবে না, লিখে দেবে
PIN পিন, ঠিক আছে, PIN পিন, পিন লিখে পিন কোডটা দিয়ে দিলে পরিষ্কার। আধার কার্ড দেখে দেখে অ্যাড্রেসটা লিখবে। তারপরে দেখো কি কলাম আছে, তারপরে দেখো 3 নম্বর কলামে লেখা থাকবে নেম অফ গার্জেন্স, অর্থাৎ নেম অফ গার্জেন্সে কার নাম লিখবে, নেম অফ গার্জেন্সে যদি তোমার বাবা বেঁচে থাকে তাহলে কি করবে, বাবার নামটা তোমার অ্যাডমিট দেখে দেখে লিখে দেবে, ক্যাপিটালেই লিখবে। যদি তোমার বাবা না থাকে তাহলে মায়ের নাম লিখবে। যদি বাবা মা কেউ উপস্থিত না থাকেন তখন তোমার যে গার্জেন আছে দাদু বা কাকা তার নামটা লিখবে পরিষ্কার। অকুপেশনে কি লিখবে সবাই চিন্তিত, এই কলামটা নিয়ে খুবই চিন্তিত এবং এই কলামটা খুবই গুরুত্বপূর্ণ। কি করতে হবে, অকুপেশনটা যদি তোমার বাবা বিজনেসম্যান হয় তাহলে লিখবে বিজনেসম্যান, যদি ফার্মার হয় তাহলে লিখবে ফার্মার, যদি কোনো কারখানায় কাজ করে তাহলে লিখবে ওয়ার্কার লিখবে, ঠিক আছে। এবার যদি মিলে কাজ করে তাহলে মিল ওয়ার্কার লিখবে, যদি দোকানে কাজ করে তাহলে দোকানে সেটা লিখবে, যদি তোমার বাবা কোনো ডে লেবার হয় তাহলে লিখবে ডে লেবার। তবে আবার এখানে বললাম যদি তোমার পারিবারিক ইনকাম মোটামুটি কম হয় তাহলে তুমি বিভিন্ন স্কলারশিপ পাবে, তাই তোমাকে সঠিক তথ্য দিতে হবে এবং কি হবে তোমাকে ভুল তথ্য দেওয়া যাবে না। তোমার বাবা হয়তো স্মল একটা বিজনেসম্যান, একটা ছোট্ট দোকান আছে, কিন্তু তুমি সেখানে লিখলে বিজনেসম্যান, তো বড় বিজনেসম্যানকেও বোঝায়, তাই অকুপেশনটা ঠিকঠাক করে তোমাকে লিখতে হবে। রিলেশনশিপে কি লিখবে, রিলেশনশিপ তোমার বাবার সঙ্গে তোমার কি সম্পর্ক না ফাদার অ্যান্ড সন, তুমি লিখে দিলে FATHERS ফাদার্স, হ্যাঁ, বা ফাদার এস লিখবে না, ফাদার অ্যান্ড সন SON সন লিখে দিলে, ঠিক আছে। নেক্সট কি লিখবে, অ্যাড্রেস, অ্যাড্রেসটা সেম আছে তাই তুমি ডু লিখে দিতে পারো, ঠিক আছে, কিংবা লিখে দিতে পারো নতুন করে আবার অ্যাড্রেসটা যা লেখা ছিল আধার কার্ড দেখে দেখে লিখে দিতে পারো। মান্থলি ইনকাম, আবারও বললাম এই মান্থলি ইনকামের উপর বিভিন্ন স্কলারশিপ নির্ভর করে, তাই মান্থলি ইনকামটা ভাবনা চিন্তা করে লিখবে, যেটা তোমাকে তোমার পঞ্চায়েত থেকে যে সার্টিফিকেট দেবে, ঠিক আছে, যে যত টাকা তোমার মান্থলি ইনকাম সেই সার্টিফিকেট দেবে তুমি সেটা লিখতে পারবে, ঠিক আছে। ধরো কাউকে পঞ্চায়েত থেকে মান্থলি ইনকাম 6,000 টাকা দিয়েছে তাহলে কিন্তু সে 6,000 টাকা লিখতে পারবে। যদি কারো বাবার ইনকাম 60,000 টাকা হয়, সরকারি চাকরি করে, তাহলে সে 60,000 টাকা লিখতে বাধ্য, কারণ তার বাবার একটা পে স্কেল আছে। যাদের পে স্কেল নেই তাদের যা ইনকাম পঞ্চায়েত দেবে বা মিউনিসিপ্যালিটি দেবে বা পৌরসভা দেবে তারা সেটা লিখবে, ঠিক আছে। তবে মান্থলি ইনকাম যদি কম থাকে তাহলে স্কলারশিপগুলো পেতে সুবিধা হয়, মান্থলি ইনকাম যদি খুব হাই হয় তাহলে স্কলারশিপগুলো পেতে তোমাদের একটু অসুবিধা হবে, কারণ হাই যদি কারো মান্থলি ইনকাম 1 লাখ টাকা হয়, ঠিক আছে, তাহলে তাকে তো স্কলারশিপগুলো সে সবসময় পায় না, কারণ কিছু কিছু স্কলারশিপের ক্ষেত্রে কী করা হয়, বাউন্ড করে দেওয়া হয় যে ইয়ারলি এত টাকার নিচে যদি পারিবারিক ইনকাম হয় তাহলে সে স্কলারশিপ পাবে পরিষ্কার। নেক্সট কি আছে দেখে নাও, নেক্সট আছে, তারপর দেখো 4 নম্বর কলাম, 4 নম্বর কলামে কি আছে একটু দেখে নাও। 4 নম্বর কলামে আছে ডেট অফ বার্থ, কি আছে, অ্যাকর্ডিং টু ইংলিশ ক্যালেন্ডার, অর্থাৎ তোমার ডেট অফ বার্থ কত, তোমার দেখবে অ্যাডমিটে তোমার লেখা আছে ডেট অফ বার্থ, তুমি সেটা দেখে দেখে কি করবে, ডেট অফ বার্থটা বসিয়ে দেবে। তোমার যে অ্যাডমিট আছে সেই অ্যাডমিট দেখে দেখে তুমি ডেট অফ বার্থটা ফিল আপ করবে। ধরে নাও কারো ডেট অফ বার্থ হচ্ছে 29, সে লিখবে 29/8/08, তারপরে হয়তো 2007, সে লিখলো 2007। কারো ডেট অফ বার্থ হয়তো 29-এর বদলে 16, যা হবে সেইটাই তোমার কি করলে ডেট অফ বার্থে কলামে লিখে দিলেই। তারপরে দেখো পরের লাইনে কি বলা হয়েছে, তারপরে দেখো পরের লাইনে বলা হয়েছে এজ অ্যাজ অন 1/7/2002 লেখা আছে 2024, অর্থাৎ 1/7/2024 অনুসারে তোমার বয়স কত, কিভাবে করবে, ধরো আমি তোমাদেরকে হিসেবটা দেখিয়ে দিচ্ছি, চলো দেখিয়ে দিই কিভাবে তোমরা বয়স বার করবে। দেখো লেখা ছিল কত উপরে, 1/7/2024, তার নিচে কত আছে তোমার ডেট অফ বার্থটা লিখে দিলে। ধরো কারো লেখা আছে ডেট অফ বার্থ 29/8/2007, তাহলে কীভাবে ডেট অফ বার্থ বার করবে, কী করবে, উপরটা ছোটো হয়ে গেছে তাই বড় করে নিতে হবে, যার যতই মানে ডেট হোক, যদি ছোটো হয়ে যায় নিচেটা বড় হয়ে যায় তাহলে কী করবে, তুমি 1 মাস ধার নিয়ে নেবে, এখন এখানে হয়ে গেল 6, এখানে কত হয়ে গেল 30 দিন অ্যাড করে দাও, 30 আর 1 31, তারপরে এখানে দেখো 6 নিচে আছে 8, তাহলে হচ্ছে না, তাই কী করো সালটা কেটে দাও, দিয়ে নাও 2023, আর এখানে 12 মাস যোগ করে দাও, 6 আর 12 8, তাহলে এবার তুমি বিয়ে করে দাও 29 থেকে 31 মানে 2, তাহলে 2 ডেজ, ঠিক আছে, 8-এর পর থেকে 18 তাহলে 10 মান্থ, এবার কত 7 থেকে 23 মানে 16 ইয়ার, তাহলে যেখানে লেখা আছে এবার দেখো 16 বছর 10 মাস 2 দিন। চলো এবার ফর্মটা দেখিয়ে দিই, সেই অনুসারে ফিল আপ করে দিই।
তাহলে আমরা কত পেয়েছিলাম না 16 বছর, তাই এখানে লিখলাম 16 বা 16। তারপরে কত মান্থ কত পেয়েছিলাম 10 মান্থ, তাই লিখে দিলাম 10th। এবং ডে কত পেয়েছিলাম 2 days, তাই লিখে দিলাম 2। তাহলে আমরা পেয়ে গেলাম এজ 1/7/2024 অনুসারে এজ কত না 16 বছর 10 মাস 2 দিন। ঠিক আছে, তারপর লেখা আছে দেখো স্টুডেন্ট আধার নম্বর যেটা তোমার আধার কার্ডে আছে, দেখে দেখে এই আধার কার্ডটা নম্বরটা এখানে কি করবে লিখে দেবে, হয়ে গেল। তার হোয়াটসঅ্যাপ নম্বর, অর্থাৎ যে হোয়াটসঅ্যাপ নম্বরটা বন্ধ হবে না, তোমার বাবার হোক তোমার মায়ের হোক কিংবা তোমার ব্যক্তিগত যদি থাকে, সেখানে কি করবে হোয়াটসঅ্যাপ নম্বরটা বসিয়ে দেবে। চেষ্টা করবে মোবাইল নম্বরটাও সেম দিতে, অর্থাৎ যে নাম্বারটায় মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর একসঙ্গে আছে সেটা দেওয়াই ভালো, যদি না থাকে আলাদা আলাদা হয় তা দিলেও চলবে। ন্যাশনালিটি কী করবে ইন্ডিয়ান লিখবে, INDIAN ইন্ডিয়ান লিখবে। রিলিজিয়ান যদি তুমি হিন্দু হও তাহলে হিন্দু লিখে দিতে পারো বা হিন্দুজিম লিখে দিতে পারো, HINDU হিন্দু লিখে দিলে হবে, হিন্দুজিম লিখলে হবে। মুসলিম হলে মুসলিম লিখে দেবে বা ইসলাম লিখে দেবে, কিংবা যদি জৈনিস্ট হও বৌদ্ধিস্ট হও যা হবে সেটা লিখে দেবে। নেক্সট কী আছে দেখো, নেক্সট কলামে আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। কাস্ট, যারা জেনারেল কাস্টে বড়ো সে লিখবে GEN, এখানে লিখে দিলে GEN। যারা OBC A অর্থাৎ মুসলিম সম্প্রদায় তারা এখানে লিখে দিলে OBC A। যারা OBC B অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের OBC আদার ব্যাকওয়ার্ড ক্লাস তারা লিখে দিলে এখানটায় OBC B। যারা শিডিউল কাস্ট তারা লিখলে SC লিখে দিলে এখানটায়, যারা শিডিউল ট্রাইব তারা লিখে দিলে এখানটায় ST। তবে যাই লেখো না কেন তোমাকে সার্টিফিকেট থাকতে হবে, বিশেষ করে কোনগুলো না OBC A, OBC B, SC ST এইগুলোর ক্ষেত্রে। জেনারেল ক্ষেত্রে কোনো সার্টিফিকেট প্রয়োজন নেই। SC মানে বললাম শিডিউল কাস্ট, SC মানে কি বললাম শিডিউল কাস্ট, ST মানে শিডিউল টাইপ, OBC মানে আদার ব্যাকওয়ার্ড কাস্ট। যাই হোক শিডিউল কাস্ট শিডিউল টাইপ OBC স্টুডেন্টের ক্ষেত্রে সাবমিট করতে হবে কাস্ট সার্টিফিকেট, তাই তোমাকে অবশ্যই যদি তোমার সার্টিফিকেট থাকে তবেই তুমি এখানে লিখতে পারবে, নাহলে আদারওয়াইজ তুমি জেনারেল লিখে দাও। তারপরে কলামটা দেখো খুব গুরুত্বপূর্ণ কলাম, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন, যেখানে লাস্ট অ্যাটেন্ডেড, যেখানে লাস্ট পড়াশোনা করেছো। যদি তুমি নিজের স্কুলেই একাদশ শ্রেণীর ফর্ম ফিল আপ করো তাহলে কেবলমাত্র স্কুলের নামটা লিখে দাও, এখানে তোমার স্কুলের নামটা লিখে দাও পাশে। যদি তুমি আদার্স স্কুলে এসে ভর্তি হও তাহলে আগের স্কুলের নাম লিখবে এবং আগের স্কুলের অ্যাড্রেস লিখবে। কোথায় পাবে, তোমাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট দিতে হবে, আগের স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেটও তুলে নিও। ঠিক আছে, নেক্সট দেখো। তারপরে দেখো 8 নম্বর কলমটা খুব গুরুত্বপূর্ণ একাদশ শ্রেণীর ক্ষেত্রে, কারণ তোমরা টাকা পাবে সরকারের তরফ থেকে, স্কলারশিপের টাকা ঢুকবে, নানা রকম টাকা পাবে, তাই তোমাদেরকে স্টুডেন্ট ব্যাংক ডিটেলসটা খুব সতর্কতার সঙ্গে দিতে হবে। কি লেখা আছে দেখো, প্রথম লেখা আছে নেম অ্যান্ড ব্রাঞ্চ। হ্যাঁ ঠিক আছে, ধরো আমার ব্রাঞ্চের নাম হচ্ছে ধরো মশাট, তাহলে আমি লিখলাম MOSAT। ঠিক আছে, ক্যাপিটালে লিখবে, আমি এখানে জাস্ট স্মলে লিখে দিলাম। বা ধরো আমার নাম হচ্ছে কীর্ণাহার, আমি লিখে দিলাম KIR, কির NA না কীর্ণাহার HAR কীর্ণাহার, পরিষ্কার। তারপরে ধরো এবং কোন ব্যাংক, ধরো আমার ইউকো ব্যাংক, তাহলে আমি লিখে দিলাম কিন্নার লেখার পর লিখে দিলাম ইউকো। যদি SBI হয় তখন আমি লিখে দিলাম SBI। যদি আদার্স ব্যাংকস হয় তাহলে সেই ব্যাংকের পাসবই দেখে দেখে তুমি কি করবে ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ নামটা লিখবে। ঠিক আছে, অ্যাকাউন্ট নম্বরও খুব সতর্কতার সঙ্গে অ্যাকাউন্ট বই দেখে দেখে, ব্যাংকের পাসবইটা দেখে দেখে অ্যাকাউন্ট নম্বরটা তুমি এখানে লিখবে। তারপর দেখো IFSC কোড, কোথায় পাবে, IFSC কোডও তুমি পাবে তোমার ওই যে পাসবইটা আছে ব্যাংকের, যে পাসবইটা তোমার নামে হতে হবে। আবারও বলি, এই স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা তোমার নামে হতে হবে, বাবা মারটা দিতে যেও না, তোমার নিজের নামে প্রয়োজন হয় তুমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলো। ঠিক আছে, যদি না থাকে IFSC কোডও তুমি কোথায় পাবে, IFSC কোডও তুমি তোমার পাসবইয়েতেই পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো। তারপরে কলাম দেখো কি লেখা আছে, নেম অফ দ্য এক্সামিনেশন পাস্ট। তুমি কি পাস করেছো, না তুমি এই মাত্র মাধ্যমিক পাস করেছো, তোমার অ্যাডমিট দেখে দেখে বা সার্টিফিকেট দেখে দেখে লিখে দিলে মাধ্যমিক ক্যাপিটালি লিখে দাও, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো কি বলা হয়েছে না, নেম অফ দ্য বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছো। যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছো তারা লিখে দিলে WBBAC। যারা আদার্স বোর্ড থেকে পাস করেছো তোমার সার্টিফিকেটটা দেখো, মাধ্যমিক পাসের সার্টিফিকেট দেখে দেখে এখানে বোর্ডটা লিখে দিলে। তারপরে দেখো কোন ইয়ারে পাস করেছো, তোমরা 2024-এ পাস করেছো তাই লিখে দিলে 2024। তারপরে দেখো রোল নাম্বারের কলাম পাবে, আমি ইচ্ছাকৃত এইখানে রোল নাম্বারটা চাপা দিয়ে দিয়েছি যেটা লেখা ছিল। ধরো তোমার যে রোল নাম্বারটা আছে তুমি কি করবে, তোমার
অ্যাডমিট কার্ড দেখে দেখে মাধ্যমিকে তুমি অনেকবার রোল নাম্বার লিখেছো, অ্যাডমিট কার্ড দেখে দেখে এখানে রোল নাম্বারটা রোলটা লিখে দিলে, এখানটা রোল লিখলে, আর তার পাশে যে কলামটা আছে নম্বর, তার পাশে নম্বরটা তুমি কি করলে লিখে দিলে। তারপরে কলাম দেখো মার্কস অফ 10, অর্থাৎ কত মার্কস তুমি পেয়েছো। যে যে সাবজেক্ট আছে সেই সেই সাবজেক্টের পাশে যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গায় তুমি কি করবে মার্কশিট দেখে দেখে তোমার যে রেজাল্ট আছে মাধ্যমিকের সেই রেজাল্ট দেখে দেখে খুব 100-র মধ্যে কত পেয়েছো সেই দেখে নাম্বারটা বসিয়ে দেবে। চলো আমি দেখিয়ে দিই। দেখো তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গলি এখানে ফুল মার্কস দেওয়া আছে 100, তাই 100-র মধ্যে তুমি কত পেয়েছো, ধরো তুমি 90 পেয়েছো তাই এই কলামে লিখে দিলে 90। তারপর ধরো ইংলিশ 100 আছে, 100-র মধ্যে তুমি কত পেয়েছো, 100-র মধ্যে ধরো ইংরেজি তুমি 85 পেয়েছো, তুমি লিখে দিলে 85। তারপরে কলামে কি দেওয়া আছে দেখো, তারপরে কলাম দেওয়া আছে টোটাল। কিসের টোটাল? জ্ঞান টোটাল বসাবে না, তাহলে এখানে তুমি কত পেয়েছিলে, বাংলায় পেয়েছিলে ধরো 90, ইংলিশে পেয়েছো 85, এই দুজনের টোটাল বসিয়ে দেবে। কি করে দেবে 5, আর এখানে 18, 16, 17, 175, তাহলে বাংলা ইংলিশ মিলে কত পেয়েছো সেটা তুমি টোটালে বসিয়ে দিলে। তারপরে দেখো, তারপরে কলামে দেখো ম্যাথে তুমি কত পেয়েছো, ম্যাথে তুমি ধরো 90 পেয়েছো, তাহলে বসিয়ে দিলে 90 বা যা পাবে তাই বসিয়ে দেবে। ভৌত বিজ্ঞানে ধরো তুমি 80 পেয়েছো বসিয়ে দিলে, ধরো জীববিজ্ঞানে তুমি 80 পেয়েছো বসিয়ে দিলে, বা 60 পেয়েছো বসিয়ে দিলে, যা পেয়েছো তাই বসিয়ে দেবে। এবং এই তিনটে সাবজেক্টের টোটাল কত হয়েছে বসিয়ে দেবে। ধরো এখানে 0, 18, 16, 3, 24 আর 25, না 250 পেয়েছো, তাহলে এখানে 250 বসিয়ে দিলে, যা পাবে তুমি সেটা বসিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট দেখো, তারপরে কলামে দেখো ইতিহাসে 100-100-র মধ্যে তুমি কত পেয়েছো, আমি ধরে নিলাম তুমি পেয়েছো 80, তুমি 80 বসিয়ে দিলে। ভূগোলে হয়তো তুমি পেয়েছো 90, তার 90 বসিয়ে দিলে। 0, এখানে 18, 16, 17, 170, ঠিক আছে, টোটাল যত হয়েছে তত বসিয়ে দিলে। এখানে একটা কথা বলে রাখি, তোমরা যদি একাদশ শ্রেণীতে ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট দেখো, এবার দেখো অ্যাডিশনাল সাবজেক্ট যদি তোমার কিছু থাকে, তা যেমন অনেকের ওয়ার্ক এডুকেশন থাকে বা ইত্যাদি থাকে, তারা এখানে লিখবে সাবজেক্টটা 100-র মধ্যে কত পেয়েছে সেটা লিখবে, যদি না থাকে এটা ফাঁকা ছেড়ে দেবে। ঠিক আছে, তবে হ্যাঁ এখানে তোমাকে মাধ্যমিকের রেজাল্ট তোমাকে কী করতে হবে, সাবমিট করতে হবে, এবং কী কী ডকুমেন্ট জমা করতে হবে সেটা আমি ভিডিওর এন্ডে বলে দেবো। আগে দেখো আমরা গ্রুপ এ সেখানে বাংলা এবং ইংরেজি ছিল, তারপর সায়েন্স গ্রুপে ছিল ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং অঙ্ক, তারপর গ্রুপ বি গেলোটা, তারপর গ্রুপ সি এ কী ছিল, ইতিহাস এবং ভূগোল। ঠিক আছে, টোটাল তুমি 700-র মধ্যে কত পেয়েছো সেটা কি করবে, জ্ঞান টোটালটা এখানে মানে মাধ্যমিকে তুমি যত পেয়েছো টোটালে, ধরো তুমি 640 পেয়েছো, তাহলে তুমি 640 বসিয়ে দিলে, বা 230 পেয়েছো, যেটা পাবে তুমি সেটা বসিয়ে দেবে। এবং তার পার্সেন্টেজ কীভাবে করবে, পার্সেন্টেজ করতে গেলে তুমি কী করবে, যত নাম্বার পেয়েছো তার কী করলে, ধরো আমি 640 পেয়েছি, 640-এর পাশে 00 বসিয়ে দেবে, দিয়ে কি করবে 7 দিয়ে ভাগ করে দেবে। যত নাম্বার পেয়েছো তার পাশে কি করবে, তুমি 00 বসিয়ে দেবে, দিয়ে 7 দিয়ে ভাগ করে দেবে। যে পার্সেন্টেজটা পাবে, ধরো কারো পার্সেন্টেজ হয়েছে কত 90.00 বা 90.27, এরকম লিখবে, পয়েন্টের পর 2 ঘর পর্যন্ত লিখে এইখানে কলামটা তুমি কি করলে ফিল আপ করে দেবে। পরিষ্কার, নেক্সট দেখো, এবার দেখো তোমার ফর্মের শেষেতেই দেওয়া থাকবে ফর্মের সঙ্গে কী কী লাগবে, বা তোমার স্কুল থেকে নোটিশ দিয়ে দিয়েছে সেটা দেখে নেবে। চলো কি বলা হয়েছে না, প্লিজ এনক্লোজ করো, কি করতে হবে, এর সঙ্গে জমা দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অর্থাৎ বয়স দেখতে পাবে সেখান থেকে, লাস্ট মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট দেখতে পাবে, এই ফর্ম সহ এই সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। এছাড়াও আর একটা পেজ আছে তোমাদের, সেটা দেখিয়ে দিই। এবার দেখো 11 নম্বর কলাম, খুব গুরুত্বপূর্ণ আর্টস, সায়েন্স, কমার্সের ছেলেদের জন্য, তাই তোমরা এখানটা সাবধানে ফিল আপ করবে। বাংলা এবং ইংরাজি তোমাকে নিতেই হবে ল্যাঙ্গুয়েজ গ্রুপ, তাই তুমি সে দুটো নেবে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি কি কি সাবজেক্ট নেবে সেটা বুঝে নাও। যারা যে কী করবে, ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাও, যেই দেবে, যেই মেন্স যারা দেবে, যেই অ্যাডভান্স যারা দেবে, তাদের জন্য লাগবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ। বায়োলজি তুমি রাখতেও পারো, নাও রাখতে পারো। যারা নিট দেবে, অর্থাৎ কি করবে, যারা ডাক্তার হতে চাইবে তাদেরকে বায়োলজি রাখতেই হবে, ম্যাথ না রাখলেও চলবে, তারা বাংলা ইংরাজি তো নেবেই, তার সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়ো নিতে হবে। সঙ্গে ইচ্ছা গেলে তুমি ম্যাথ রাখতে পারো। এছাড়াও কি করতে পারো, তোমরা আলাদা আলাদা অনেক সাবজেক্ট পাবে তোমার স্কুলে, যেগুলো আছে কম্পিউটার অ্যাপ্লিকেশান হবে, কম্পিউটার সায়েন্স হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশান নিতে পারবে, বা আদার্স অনেক সময় ইকোনমিক্স থাকে, বা যা দিচ্ছে তোমার সায়েন্সের সঙ্গে সেগুলো নিতে পারো ফোর্থ সাবজেক্ট হিসাবে। আসলে ফোর্থ সাবজেক্ট কী সেটা আমি দেখো এই ভিডিও এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, ফোর্থ সাবজেক্টের এখন কনসেপ্ট পাল্টে গেছে। এছাড়াও তারা কমার্সে থাকবে, তারা কি করবে, তারা কমার্সের সাবজেক্টগুলো চুজ করবে, তোমাদের স্যারের সঙ্গে কথা বলে নাও। আর্টস যারা থাকবে তাদেরকে তো আমি অবশ্যই গাইড করে
করে দেবো। তারা যদি কী কী সাবজেক্ট নেবে সেই নিয়ে আমি আলাদা ভিডিও দিয়ে দেবো। তবে তোমরা বাংলা ইংরাজির সঙ্গে ইতিহাস রাখতে পারো, ভূগোল রাখতে পারো, তোমরা পলিটিক্যাল সায়েন্স রাখতে পারো, কম্পিউটার অ্যাপ্লিকেশান রাখতে পারো, এছাড়াও ইকোনমিক্স রাখতে পারো, আর আদার্স রাখবে। তবে যারা জিওগ্রাফি নেবে তাদেরকে বলবো তোমরা অবশ্যই জিওগ্রাফির সঙ্গে ইকোনমিক্স বা ম্যাথ রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। কী কাজে লাগবে তার জন্য আলাদা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট দেখো 12 নম্বর কলাম। দেখো 12 নম্বর কলামে কী বলা হয়েছে, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ লোকাল গার্জেন। যদি তুমি বাড়ি থেকে যাতায়াত করো তাহলে লোকাল গার্জেনের এই কলমটা ফিল আপ না করলেও হবে, কিংবা বাবার নাম লিখে দিলে। আর যদি তুমি মামার বাড়িতে থাকো, কাকুর বাড়িতে থাকো, পিসির বাড়িতে থেকে পড়াশোনা করো, তাহলে সেখানে মামার বাবার নাম, কাকুর নাম বা দাদুর নাম, ঠিক আছে। লোকাল যে গার্জেন বা কাছাকাছি যে গার্জেন হবে বাবা মা ছাড়া, তার নাম লিখে দেবে এবং তার মোবাইল নাম্বারটা তুমি লিখে দেবে। নেক্সট দেখো কি বলা হচ্ছে 13 নম্বর কলাম। 13 নম্বর কলাম বলা হচ্ছে কোন বোর্ড থেকে তুমি ট্রান্সফার হয়েছো। যদি তুমি আদার্স বোর্ড থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসো তাহলে সেই আদার্স বোর্ডের নাম লিখে দেবে। যদি তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি হয় তাহলে সেটা লেখার দরকার নেই, কিংবা লিখে দিলে WBAC, ঠিক আছে, কিংবা লেখার দরকার নেই, ফাঁকা রেখে দাও। কোনখান থেকে তুমি লিখছো, তোমার ধরো স্কুলটা যেখানে হচ্ছে বা তোমার বাড়ির নাম লিখে দিলে, ধরো আমি লিখেছি মোশাট, MOSAT মোশাট লিখে দিলাম, যে ডেটে ফিল আপ করছো সেই ডেটটা এখানে কি করলে লিখে দিলে। তারপরে দেখো এদিকে ফুল সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ কি করলে আমি ধরো স্টুডেন্ট, আমার ফুল সিগনেচার লিখে দিলাম SUBRATA, ঠিক আছে, মাঝি MAJHI করে লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখো গার্জেন সিগনেচার ডিটেলস লাগবে, গার্জেন্সের কি করবে সেই জায়গাটা দেখো লেখা আছে। গার্জেন্স কি চাইবে, একটা ডিক্লারেশন চাইবে, যেখানে লেখা আছে দেখো নেম অফ স্টুডেন্ট, তোমার নামটা কি করলে ক্যাপিটালে তুমি লিখে দেবে, তোমার অ্যাডমিট দেখে দেখে তোমার নামটা ক্যাপিটালে লিখে দিলে। তারপরে দেখো কি আছে, তারপরে এই জায়গায় দেখো, তারপরে কলমে দেখো ফুল সিগনেচার আছে গার্জেনের, এখানে বাবা সই করিয়ে নিলে, তারপরে মা আছে মায়ের সই করিয়ে নিলে, ঠিক আছে। বাঁদিকে কী থাকবে, বাঁদিকে দেখো প্লেস অ্যান্ড ডেট থাকবে, তোমার বাড়ি যেখানে সেখানে লিখে দিলে, ধরো আমার বাড়ি মোশাট লিখে দিলাম মোশাট এবং ডেটটা এখানে লিখে দিলাম, ঠিক আছে। এর নিচে লেখা থাকবে দেখো একটা কলাম আছে, সেখানটা কলামটা তুমি ফিল আপ করতেও পারো নাও করো, এই কলামটা তোমার কী করার দরকার নেই, ফিল আপ করার দরকার নেই, ছেড়ে দেবে, স্কুলে একবার প্রয়োজনে কথা বলে নেবে। নিচে দেখো একটা অ্যাকনলেজমেন্ট থাকবে, অর্থাৎ তুমি যে ফর্মটা জমা দিচ্ছ তার রিসিভ, অবশ্যই রিসিভটা নিয়ে নেবে, ঠিক আছে। ওটা খুবই জরুরি এবং সেটা হারাবে না, খুবই জরুরি। যখন রেজাল্ট বেরোবে, যখন প্যানেল বেরোবে কারা কারা ওই স্কুলে অ্যাডমিশন পাচ্ছে, তখন খুব কাজে লাগবে। এবার দেখো একটা অ্যাকনলেজমেন্ট দেওয়া থাকবে ফর্মের শেষের দিকে, একটা কি করা থাকবে ফর্মের শেষের দিকে একটা রিসিভ তুমি নিয়ে যেতে পারবে, সেরকম একটা দেওয়া থাকবে। সেখানে দেখো ফটো মারতে বলবে, যদি স্ট্যাম্প সাইজ ফটো মারতে বলে মেরে দেবে, যদি পাসপোর্ট সাইজ ফটো মারতে বলে মেরে দেবে। সেখানে দেখো ক্লাস 11-এ সায়েন্স থাকলে ক্লাস 11 সায়েন্স 2002 থাকলে 24 বসিয়ে দেবে, 2004 করে দেবে, পাশে একটা 4 অ্যাড করে দেবে, 2024 করে দেবে। যদি 11 কমার্সে ভর্তি হয় তাহলে সেটা লেখা থাকবে, 11 সায়েন্স হলে, আর্টস হলে যা থাকবে লেখা থাকবে। নেমের জায়গায় তুমি তোমার স্টুডেন্ট নেমটা লিখে দিলে ক্যাপিটালে দেখে দেখে, ঠিক আছে। রিসিভ তোমাকে কী করবে, সিগনেচার করে দেবে স্কুলের তরফ থেকে, একটা ক্লার্কের পোস্ট কিংবা অন্য কোনো কেউ কী করবে, যে ফর্মটা জমা নেবেন তিনি রিসিভ করে দেবেন, ঠিক আছে। আর দেখো তোমার কি হচ্ছে, এই রিসিপ্টটা তুমি জমা রাখবে, কারণ সেখানে তোমার ফর্ম নাম্বার লেখা থাকবে, সেখানে তোমার কি লেখা থাকবে, ফর্ম নাম্বার লেখা থাকবে, বা সেই ফর্ম নাম্বার থেকে তুমি কি ভর্তির চান্স পাচ্ছ কি না সেটা তুমি পাবে। তাই অবশ্যই তুমি এই রিসিপ্টটা হারাবে না।